স্বাগত আবারও প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। এই আয়োজনে আপনাদের সাথে আছে আমি হিমাদ্রি রাহা। দর্শক, আমরা ৩ নম্বর শিরোনামে যেমনটি বলছিলাম, শুনছিলেন টানা বর্ষণ, মৌসুমী বায়ুর প্রভাবে যে বর্ষণটি হচ্ছে সেখানে কিভাবে ২০১৭ সালের পর অর্থাৎ প্রায় ৮ বছর পর কিভাবে হাওরের বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে সরকারি হিসেবে বলা হচ্ছে ১৩,০৯৩ হেক্টর বোরোর ধান নষ্ট হয়েছে, কিন্তু বেসরকারি হিসেবে সেটি ৪ গুণেরও বেশি, প্রায় ৬০,০০০ হেক্টর। সেখানে এক ফসলি জমি অর্থাৎ বোরোর উপর নির্ভর করে সেখানকার কৃষকের স্বপ্ন, কৃষকের জীবন ধারণের বিষয়। আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়াও আমরা আলোচনা করব যে গেল টানা বর্ষণে চট্টগ্রামও যে জলাবদ্ধতার শিকার হয়েছে, যেখানে জলাবদ্ধতা নিয়ে হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে দীর্ঘ ৭-৮ বছর ধরে, সেটা এখনও শেষ হয়নি, সেখানেও জনদুর্ভোগ নিয়ে আমরা আলোচনা করব। এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনার বিষয় সাজিয়েছি অল্প বর্ষণেই জলাবদ্ধতা নিরসনের উপায় কি। আর আজকের এই আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে আছেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান এবং সাথে আছেন জল পরিবেশ ইনস্টিটিউটের চেয়ারম্যান প্রকৌশলী ইনামুল হক। দুজনকে স্বাগত আজকে প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা শুরুতে ইনামুল হক, আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই, হাওরের বিষয়টা দিয়ে আমরা একটু শুরু করতে চাই। সেটা হচ্ছে যেটা দেখলাম, একদিক দিয়ে মানে প্রকৃতির বিরূপ আচরণ, উজানের ঢল, আরেক দিক দিয়ে মনুষ্য সৃষ্ট যে দুর্নীতি ফসল রক্ষা বাঁধের নিয়ে, এই দুইয়ের জাতাকলে পিষ্ট হচ্ছে কৃষক। এবং এবার কিন্তু বোরোর যে ক্ষতিটা আমি দেখলাম, পরিসংখ্যান যেটি বললাম যে বেসরকারি হিসেবে ৬০,০০০ হেক্টর বোরোর ধান কিন্তু প্রায় নষ্ট হওয়ার পথে এবং ২০% ফসল মাত্র কৃষক তুলতে পেরেছে, তাও কিন্তু বর্ষণের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এটা কি জাতীয় সংকটের একটা পূর্বাভাস বলে মনে হয়? না, এটা তো একটা যে কোনো সময় প্রতি বছরই এই ধরনের সংকট হওয়ার সুযোগ আছে, সম্ভাবনা আছে, এবং সেটা এই সংকটটা এই ক্ষতিটা হয়েছে, ঠিক আছে, এটা তো সত্য কথা যে ক্ষতিটা হয়েছে, কিন্তু কারণ যে দুটো বলা হয়, এই দুটো ঠিক না। নাম্বার ওয়ান কারণ যেটা বলা হচ্ছে যে প্রকৃতির একটা বিরূপ, প্রকৃতি মোটেই বিরূপ না। এটা বৈশাখ মাস শুরু, এখন কাল বৈশাখী হবে, ঝড় হবে, বৃষ্টি হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, এবং হাওড় ডুবে যাবে। সোজা কথা, বৈশাখ মাসে হাওড় ডুবে যাবে। কখনো কখনো বৈশাখ মাসে হাওড় হয়তো ডুবতে দেরি করবে, তখন খুব মনে হবে যে খুব বাম্পার ফসল হয়ে গেছে। নো, এটা তো প্রকৃতির নিয়ম নয়। প্রকৃতির নিয়ম হলো বৈশাখ মাসে সে হাওড় ডুবে যাবে, অর্থাৎ প্রকৃতি তার নিয়মে আছে, প্রকৃতির নিয়ম আছে। সেকেন্ড জিনিস হলো যে দুর্নীতি। আমরা উদরপিণ্ডি বুধর ঘাড়ে শুধু দুর্নীতিটা খুঁজি, কিন্তু এই যে জিনিসটা করা দরকার ছিল, দীর্ঘকাল যাবত আমি বলে আসছি যে 3টা ফসলের যে এই হাওড় অঞ্চলে যেটা এরকম বৈশাখ মাসে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, সেখানে ওই ধরনের ফসল, ওই ধরনের ধান লাগানো হোক যেটা বৈশাখ মাস আসার আগেই উঠে যেতে পারে। হ্যাঁ, কিন্তু সেটা করতে হলে সেটা ধান গবেষণা ইনস্টিটিউট আছে। না, আমাদের কাছে সবই আছে, ইনস্টিটিউট লাগবে না। কার্তিক অগ্রহায়ণ এরকম এর মধ্যে জ্বালাভুই করতে হয়। কার্তিকের মাসে যদি যে জ্বালাভুই করা হবে, সেটা যদি উন্নত মানের ফসলও যেটা উচ্চ ফলনশীল করা হয়, তাও ডুববে না। কিন্তু সেটা যদি অগ্রহায়ণ মাসে গিয়ে যদি করি, তাহলে তো 1 মাস আমার হাতে থাকে ডুবে যাওয়ার। আমি অগ্রহায়ণ মাসে গিয়ে ওই ধরনের ধান রোপণ করি যে ধানে ওই ধরনের, যেটা নয় যে 160 দিন লাগে, 180 দিন লাগে, তা নয়। আমি 120 দিন যে ফসলের জীবন, 120 দিন সেইগুলো লাগাই। তাহলে পরে অগ্রহায়ণ, পৌষ, মাঘে হয়ে যায়, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুনে শেষ হয়ে যায়, এমনকি চৈত্রও লাগে না। বুঝতে পারলে? তো এখন ধানের যে এই ধরনের ফেব্রুয়ারিতে ফসল উঠিয়ে ফেলা যাবে। হ্যাঁ, কোনো ফেব্রুয়ারি মার্চ মাসে, সর্বোচ্চ মার্চের মধ্যে উঠানোর একটা করতে হবে। কারণ এপ্রিল মাসের 15 তারিখে যে আছে বন্যাটা, বৃষ্টি আসে, আমি বলি যে বাঁধ কেটে দিতে হবে, সোজাসুজি ঢোল পিটিয়ে মাইক দিয়ে যতগুলো বাঁধ আছে কেটে দিতে হবে পয়লা বৈশাখে। কারণ সেখানে একটা মাছের প্রজনন, সেখানে পরিবেশ রক্ষা, এসবের জন্য এটা দরকার আছে। তোমরা কেন কি ওখানে ওই অঞ্চলে কিছু কৃষক তারা ঋণ নেয় এবং ঋণের ফাঁদে তাদেরকে উচ্চ ফলনশীলের নাম দিয়ে ঋণ দিয়ে ওই ধরনের জ্বালাভুইগুলো করে, যেগুলোর কিনা বৈশাখ মাস তো লাগবেই, জ্যৈষ্ঠ মাসে ওঠার কথা, এইরকম একটা ব্যাপার। বৈশাখ মাসের শেষের দিকে বা জ্যৈষ্ঠ মাসের শুরু পর্যন্ত এরকম উঠবে। তো ও তো একটা রিস্কের মধ্যে থাকে, প্রতি বছর একটা রিস্কের মধ্যে থাকে। প্রকৃতির কি দোষ আছে? আর আমরা উদরপিণ্ডি শুধু দুর্নীতির দিকে যাচ্ছি। আরে ভাই, দুর্নীতি কি? তোমার ব্যবস্থাপনায় তো ভুল। বুঝতে পারলে? নিশ্চয়ই ব্যবস্থাপনা ভুলের সুযোগটা তো সবাই নেবেই, এবং সেক্ষেত্রে সুযোগ না, আমরা এই সুযোগ ব্যবস্থাপনা ভুলের জন্য আমরা ভুক্তভোগী।
আমাদের দেশ ভুক্তভোগী, আমাদের পরিবেশ পরিস্থিতি অর্থনীতি ভুক্তভোগী ব্যবস্থাপনার মানে অনিয়মের জন্য। এটা দায়ীকে, এটা হলো কৃষি দপ্তর, মূল হলো কৃষি দপ্তর। তারা কেন একটা নীতি নির্ধারণ করে দিচ্ছে না যে এর মধ্যে এই ধানগুলো এখানে লাগানো যাবে না, এইগুলো এই জ্বালাভুইগুলো এখন করা যাবে না। এটা তো শুরু হয় জ্বালাভুই থেকে, যেটা কার্তিক মাসে শুরু হয়। হ্যাঁ, কার্তিক অগ্রহায়ণ এই 2 মাস হলো জ্বালাভুই করা, কিন্তু আমরা দেখছি কার্তিক অগ্রহায়ণ পৌষ মাসেও জ্বালাভুই করতেছে। তো ডুববে রে ভাই। মানে বাস্তবতা থেকে দূরে চলে গেলে নিশ্চয়ই সেটা হবে। এবং এটা সবসময় চলতেছে, এবং এটার পিছনে যোগানদাতা হলো এই ঋণ যারা দেয় তাদেরকে, তারা ঋণ দিয়ে চাষিকে বাধ্য করে ওরকম করার জন্য। চাষি তো কাঁচা টাকা পাচ্ছে, সে রিস্কের মধ্যে দেখছে যদি আমার ধানটা উঠে যায়, জ্যৈষ্ঠ মাসে যদি উঠে যায়, আমি তো ঋণটা ফেরত দিতে পারছি। আর ভাই জ্যৈষ্ঠ মাস কেন, আমার তো প্রকৃতি বলতেছে বৈশাখ মাসে সে ডুবে যাবে। নিশ্চয়ই আপনি অত্যন্ত মৌলিক বিষয় তুলে ধরেছেন। আমরা বিষয়ে আরও একটু গভীর আলোচনায় যাব। তার আগে আমরা একটু, আমাদের সাথে আছেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান, আপনার কাছে আমরা একটু ফিরতে চাই। আমরা স্থানীয়ভাবে আমাদের যারা প্রতিবেদক আছে তারা কৃষকদের সাথে কথা বলেছে, স্থানীয়দের সাথে কথা বলেছে, তারা ফসল রক্ষাপাতের স্থায়িত্ব নিয়ে কথা বলছে, সেই সাথে হাওর সংলগ্ন যেই নদী খাল যেগুলো আছে সেগুলো ড্রেজিংটা নিয়েও কথা বলেছে। আপনি দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ছিলেন এবং জায়গাটা একদম খুব করলে দেখে আসছেন, সেখান থেকে কি মনে হয় আসলে ড্রেজিং খাতটা আসলে কতটা সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করা হয় সেচের ক্ষেত্রে কৃষকের জন্য? এখানে আপনাকে প্রথম চিন্তা করতে হবে যে আপনি দুইটার কথা বলেছেন, একটা হলো বাঁধ আর একটা হলো ড্রেজিং। এখন দুইটাই প্রয়োজন আছে। আপনাকে হাওরের প্রশ্ন যেটা স্যার একটু আগে বললো, এটা হলো যে আমরা হাওরের একটাই ফসল বোরো ফসল, তো বোরো ফসলটা আমি হারভেস্ট করব। হারভেস্ট করার জন্য আমার যেটুকু বাঁধের উচ্চতা, আমি সেটুকু বাঁধের উচ্চতা দিতে হবে। এবং আমাদের টার্গেট যেটা করা আছে বাংলাদেশে, এটা হলো 15ই মে পর্যন্ত আমরা চাই যে ফ্লাশ ফ্ল্যাটটাকে আমরা ঠেকাবো। কিন্তু আনফর্চুনেটলি দেখা যাচ্ছে যে যদি আমরা দেখি যে 15ই মে তো যাচ্ছে না, আমার এপ্রিলেই আমার কিন্তু বন্যা হচ্ছে, বৃষ্টি হচ্ছে। যেমন ধরেন 2004 সালে 4 এপ্রিলে হয়েছে, 2010 সালে এপ্রিলেই হয়েছে, 4 এপ্রিল 24 এপ্রিল, দুইবার হয়েছে 2010 সালে। 2017 সালে 29 মার্চে হয়েছে, আর এই 2022 সালে হলো দুইবার, 4 এপ্রিল এবং 22 এপ্রিল। তা আমার দেখা যাচ্ছে যে প্রতি অলমোস্ট আপনি যদি দেখেন যে প্রতি 5 বছর পর পরই একবার করে আমার ড্যামেজ হচ্ছে। এপ্রিলেই আগাম বন্যাটা, হ্যাঁ, যে কথাটা একটু আগে বললেন যে আগাম বন্যাটা হয়ে যাচ্ছে আমার বাংলাদেশে। এটা কিন্তু আমি শুধু 2004 থেকে আপনাকে স্ট্যাটিস্টিক্স দিলাম, আপনি আরও আগে গেলে কিন্তু দেখবেন এরকমই হচ্ছে। এখন প্রশ্ন হলো যে আমাকে বাঁধ আমি যদি যত শক্তই করি না কেন, আমাকে বুঝতে হবে যে ওই সময় হাওরের যে স্লুপটা ওইদিকে হলো পাহাড়, ইন্ডিয়ান পাহাড়, আর আমার হাওর এলাকার উচ্চতা হলো, এই জমির উচ্চতা হলো 2 থেকে 3 মিটার মাত্র এই মিনসি লেভেল থেকে। এখন যদি সেখানে বৃষ্টি হয় তাহলে আপনি তো বাঁধের একদিনে দেখা যায় যে কয়েক মিটার পানি বেড়ে যাচ্ছে এখানে। তো সেই ক্ষেত্রে আপনি তো বাঁধ দিয়ে তো আটকাতে পারবেন না। আসলে বাদ দিয়ে আটকানোর চেয়ে যে আমাকে পানিটাকে অ্যাকোমোডেট করার ব্যবস্থা করতে হবে। বরঞ্চ আমি যে কথাটা বলা হয়েছে এখানে প্রথম হলো যে প্রথম চিন্তা করতে হবে যে ফসলকে আমাকে, এখন আমরা BREEE-28 আর BREEE-29 করি, আমি এটাতে গত 30 বছরের উপরে দেখছি যে এইটাই করছে মানুষ। সেখান থেকে আমাকে শিফট করতে হবে 1 নাম্বার। আর 2 নাম্বার করতে হবে যে না, আমার ওই যে জিনিসটা আসতে হবে যে হাওরের কিছু এলাকাকে আমরা সমস্ত হাওরগুলি, আমাদের 373টা হাওর আছে, তার মধ্যে 115টা হাওরকে আমরা প্রোটেকশনের জন্য চেষ্টা করি প্রতি বছর। কেন? আজকে টাঙ্গুয়া হাওরটা ওপেন আছে, আমি যদি তাহেরপুরে আরও বড় বড় 3টা হাওর বা 5টা হাওরকে আমি ওপেন করে দিই, এই ওপেন করে দিলে পানিটা অ্যাকোমোডেট করতে পারবে। যদি পানিটা আপে অ্যাকোমোডেট করতে পারে তাহলে ডাউনের হাওরগুলি আর ডুববে না। আচ্ছা, তাহলে কি হবে? হয়তো বলতে পারেন যে এই এলাকার মানুষ যদি আমি ডুবাই দিই তাহলে মানুষ কী করবে? এখানে অন্য ফসল করবে। আমাকে যে সব হাওরে ধান করতে হবে এমন তো কোনো কথা নাই, আমাকে ক্যাশ ক্রপ করে সেখান থেকে আমি আর্ন করতে পারবো। এই যে ক্রপ ভ্যারাইটি এবং আর্নিংয়ের যে সোর্সটা আপনি দেখেন, আমরা আজকের থেকে যদি যে হাই ইল্ড ভ্যারাইটি আসলো, তার আগে আমরা যখন করতাম লোকাল ভ্যারাইটি, তখন মানুষ মনে করতো যে লোকাল ভ্যারাইটি একটা সিজন এইটুকুর মধ্যে করতে হবে। কিন্তু হাই ইল্ড ভ্যারাইটি আসার পরে দেখা গেলো যে সিজন চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের আমরা 3 ফসল করতে পারছি। তা আমি যদি হাওরের কিছু হাওরকে আমি অ্যাকোমোডেট করি যে আমাকে এপ্রিলের 15-র মধ্যে আমি ওপেন করে দিব, এখানে আমি পানি অ্যাকোমোডেট করব, এরকম বেশি না, বড় বড় যদি আপনি টাঙ্গুয়ার হাওরের পাশে আর তাহেরপুরে আর বিশ্বম্বরপুর এলাকার মধ্যে আপনি যদি 2 থেকে 3টা বড় হাওরকে আপনি অ্যাকোমোডেশনে দিয়ে দেন, তাহলে দেখা যাবে যে নিচের দিকে যে হাওরগুলি আছে, তার হাওরগুলিতে সুনামগঞ্জ থেকে শুরু করে আমার নেত্রকোনা এই অঞ্চলে দেখা যাবে যে আর তেমন কোনো এফেক্টই হবে না। কারণ পানি যদি অ্যাকোমোডেট করে ফেলতে পারে, এক জায়গায় আমি স্টোর করতে পারি, রিটার্ন করতে পারি, তাহলে তো নিচে হবে না।
আচ্ছা, এইটা গেল একটা। আর এইবারের বন্যাটা একটু ডিফারেন্ট। এইবারেরটা যেটা হয়েছে, এটা কিন্তু বেশিরভাগ সময় হাওরের বন্যাগুলি হচ্ছে আপের থেকে, আমাদের আপের বৃষ্টিটা আমাদেরকে বেশি এফেক্ট করে। কিন্তু এইবার হয়ে গেছে কি, বৃষ্টি হয়েছে আমাদের এলাকায়, এখন হাওর তো এখন বাদ দেওয়া আছে, নদীর পানি উঁচু, এখন বৃষ্টি হয়ে গেল, এখন বৃষ্টিটা তো ড্রেন করতে পারছে না, নদীর পানি উঁচু হয়ে গেলে ড্রেন হবে কীভাবে? তো ড্রেন হতে না পারাতে ভিতরে পানি জমাট হয়ে গেছে, এখন এইটা একটা প্রবলেম। তো যেই কারণেই হাওরকে আমাকে ওইভাবেই ডিজাইন করতে হবে যে ওই 15ই এপ্রিলকে টার্গেট করে যদি আমরা চিন্তা করি যে এর মধ্যে আমাকে হাওরের ক্রপ ডাইভার্সিফিকেশন আসতে হবে। কী ধরনের ক্রপে যাব, ধানে যাব নাকি আমি গমে যাব না অন্য কিছু যাব, আমি বিশেষজ্ঞ না কোনটা যাব, কিন্তু আমার মনে হয় বাংলাদেশে বিশেষজ্ঞের অভাব নাই। তারা যদি একটু বসে হাওর নিয়ে এবং আমাদের পলিসি লেভেল লোকেরা যদি আসলে হাওরে মনোযোগ দেয়, সত্যিকারের মনোযোগ দেয়, তাহলে আমাকে ক্রপ ডাইভার্সিফাই করে সেখান থেকে আমাকে, আমার তো উদ্দেশ্য হলো ইকোনমিক রিটার্ন আনা, নিশ্চয়ই সেই রিটার্ন আনার তো সুযোগ আছে এখানে। একটু যোগ করি তো সেটা মাহফুজ করি। হ্যাঁ, বলে আমরা বিরতির পর আপনার প্রশ্নটা নিই, তাহলে আপনার যুক্ত করতে। না প্রশ্ন না, আমি একটু যোগ হ্যাঁ, করি। আপনি যুক্ত হয়েছেন। মাহফুজ যেটা বলেছে যে এই যে ফাইনালি যে কথাটা বললো সেটাই একদম কারেক্ট, যে আমাদের এপ্রিল মাঝামাঝি এটাকে আমাদের টার্গেট করতে হবে যে এই পর্যন্ত আমরা রক্ষা করব। মাহফুজ এর আগে এটা বলেছে যে আমাদের লক্ষ্য হলো মের 15, না এপ্রিলটা আমাদের ডেডলাইন থাকবে। হ্যাঁ, না মের 15 এটা কোনোদিনই ছিল না, এটা ছিল আমাদের লোকে এটা সাবমার্জিবল ড্যাম বলে, সাবমার্জিবল ড্যাম। এটা হলো যে বৈশাখ মাসের আগেই অনেক সময় ফ্ল্যাশ ফ্লাড আসে, সেইটা ঠেকানোর জন্য, সেটা ঠেকানোর জন্য এটা এপ্রিল মাসে যে বড় বন্যাটা আসে এটা ঠেকানোর জন্য হাওড়ের এই সাবমার্জিবল সম্ভব না। সম্ভব না। সেকেন্ড জিনিস হলো উনি যেটা বলছে সেটা হলো বিরি 28 আর 29 করি, বিরি 28 29 করো, কিন্তু এটার জীবনকাল কত? কোনোটাই 180 দিনের বেশি না। আমি একটা ডেফিনিট, আচ্ছা 180 দিনের জন্য বেশি না, আমি ডেফিনিট যেগুলো ডুবে গেছে সেগুলো হলো পৌষ মাসে জ্বালাভুই করা। আমি কার্তিক বা অগ্রহায়ণ মাসে নয়, তাহলে তুমি তো তার তো জীবন তো দিলে না, তুমি তো পরে গিয়ে তাকে রোপণ করলে, সে তো ফ্লাডের মধ্যে পড়বেই। বাস্তবতা সেটাই। এখন আমি যে জিনিসটা বলছি যে এখন যদি আপনি এমবেকমেন্ট করেন, বাঁধ করলে আপনি পারবেন না। আপনি কত শক্ত বাঁধ করবেন, পানির সাথে আপনি শক্ত বাঁধ করে টিকতে পারবেন না। থেকে আপনি কি হবে? একটা দ্বিতীয় প্রশ্নটা বলছেন যে আমার ড্রেজিং, হ্যাঁ ড্রেজিংটা দরকার আছে, ড্রেজিংটা আপনাকে দরকার আছে, হাওরের সমস্ত হাওরকে আমরা সেই ড্রেজিংটা নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আমরা একটা বিরতির সময় হয়ে গেছে। আপনারা থাকুন আমাদের সামনে, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার, প্রযত্নে বাংলাদেশ। স্টুডিওতে আছেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান এবং জল পরিবেশ ইনস্টিটিউটের চেয়ারম্যান প্রকৌশলী ইনামুল হক। আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই, যেমনটি আমাদের বিষয় যে অল্প বর্ষণে জলাবদ্ধতা নিরসনের পথ কি। বিরতির আগে আপনি যেমনটি বলছিলেন, ফসলের জীবনকাল কমিয়ে এনে কৃষকদেরকে যদি সচেতন করা যায়, সে ফসল উৎপাদনে যদি উদ্বুদ্ধ করা যায়, তাহলে তাদের ক্ষতি থেকে তাদেরকে বাঁচানো যাবে। কিন্তু তাদেরকে আসলে সচেতন করবে কে? তাদেরকে তো পূর্বাভাস দেওয়ার জন্য আবহাওয়া অধিদপ্তর আছে, স্থানীয় কৃষি অধিদপ্তর আছে, এছাড়া প্রশাসনের স্থানীয় জেলা প্রশাসন অনেকগুলো উইংস আছে, তারা কি ঠিকঠাক কাজ করতে পারে? না, সেটা তো তাদের করার কথা। তাদেরকে যেমন কৃষি সম্প্রসারণ দপ্তর, তার কাজই হলো এটাকে কিভাবে এটা করা, রেকর্ড আনা, কোথায় কোন জায়গায় জ্বালাভুঁইটা করা হলো, কোন জাতের ধান বা ফসল লাগানো হলো, এগুলো তাদের কাজ। তারা দায়িত্ব পালন করে না। না হলে ফসলের জীবনকাল কমিয়ে আনা নয়, কম জীবনকালের যে ফসল যখন দেরিতে শুরু করা হয়, প্রত্যেকটা ফসলে শুরু হয় জ্বালাভুঁই থেকে, অর্থাৎ প্রথমে বীজ ছড়িয়ে একটা জ্বালাভুঁই করা হয়, সেখানে যখন চারাগুলো হয়, চারাগুলো তুলে নিয়ে আবার জায়গায় রোপণ করা হয় উঁচু জমিতে, যেখানে পানি দিয়ে একটু ভেজা জমিতে জ্বালাভুঁই করা হয়। তারপরে যখন 1 মাসের চারা হয়ে যায় তখন এগুলো তুলে নিয়ে এসে ওই বিভিন্ন যেখানে পানি আছে সেখানে গেড়ে দেওয়া হয়। এটা হলো নিয়ম, এটা হলো রোপণ করা ধান। তো এখন কিছু ধান আছে যেটা 120 দিনের, কোনোটা 140 দিনের, কোনোটা 160 দিনের, কোনোটা 180 দিনের, 180-র উপরে কোনোটা নাই। 180 মানে হলো 3 মাসে 318, 6 মাস লাগে। হ্যাঁ, 6 মাস লাগে। তাহলে যে জ্বালাভুঁইয়ে যেটা 180 দিনের, যদি তাকে কার্তিক মাসে করা হয়, কার্তিক মাসে তার জ্বালাভুঁই শুরু করা হয়, তাহলে কার্তিক অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র মাসে শেষ হয়ে গেল, 6 মাস। ভেরি সিম্পল, বুঝতে পারছো? তো এখন সেইটা তারা করে না করে যে ধানগুলার এইগুলো লম্বা কিন্তু এদের বেশি দিন লাগে বলে ফলনও বেশি হয়। সমস্যাটা কোথায়? আমরা কোনো জায়গায় যেমন বড় আউশ ধানকে আমরা শেষ করে দিচ্ছি, আমরা সব বড় নিয়ে এসেছি, বিড়ি নিয়ে এসে একটা ফসলের সিজনে শেষ করে দিচ্ছে, কিন্তু সেখানে গেলেও বেশি ফলনশীল হয়। আগে আমাদের আর 2টো ফসল হতো, একটা রবি শস্য হতো, একটা আউশ ধান হতো, কিন্তু এখন সেটাকে রবি শস্য শেষ,
শেষে সব সয়াবিন তেলের নামে কেমিক্যাল তেল খাওয়াচ্ছি, আর এদিকে আমরা করছি কি আমাদের কোনো ইয়ে হয় না। কতটুকু সরিষার হয়, আগে যে সরিষায় সারা দেশ ছেয়ে যেত, সরিষার তেলটা আমরা স্বয়ংসম্পূর্ণ ছিলাম। সেটা নাই, সে সবচেয়ে ভালো সেটা এখন হচ্ছে না, আমরা পাই না, বাজারে পাই না। আর ওখানে কি হচ্ছে, সেখানে কিছুদিন দেরি করে সব ওই উচ্চ ফলনশীল 28 আর 29 ওগুলো লাগাচ্ছে, যেগুলো কি না 180 দিন, মানে ম্যাক্সিমাম 170 দিন এদের দিন আর কি, 60 থেকে 70 দিন লাগে। হ্যাঁ, তো সেখানে তারা লাগাচ্ছে, লাগিয়ে তারা আউশ মৌসুমে আর থাকছে না। আমাদের এখানে এই জন্য দেখবা যে তুমি কিছুদিন আগে, এখন তো এপ্রিল চলতেছে, এপ্রিল শেষ হয়ে যাবে, মে চলতেছে, মে মাসের শেষ পর্যন্ত বিভিন্ন জায়গায় বাম্পার ফসল হয়েছে। হোয়াট ইজ দিস বাম্পার ফসল? এটা তো ভাই তোমার আউশের সময় তুমি কখন লাগিয়েছো, এটা 6 মাসের ধান। আমি বাম্পার ডাঙাতে করলাম, আমি সেচ দিয়ে করলাম, কোনো সমস্যা, কিন্তু হাওড়ে তো বৈশাখ মাসিক পানি এসে যাবে, এটা তো প্রাকৃতিক। আর পানি যে আসলে পরে, আমি তো এই যে বৃষ্টি হচ্ছে সারা দেশে, আমি তো বলি এটা আমাদের আশীর্বাদ। কি হচ্ছে, যেখানে যে সকল জায়গায় আটকে ছিল মাছের মাছ প্যারেন্ট স্টক, তারা এখন বেরোতে পারবে, বাচ্চা কাচ্চা পারতে পারবে, আমার দেশের লোক মাছ খাবে। আমি কুষ্টিয়াতে থাকতাম একটা সময়, যখন বৃষ্টি যখন হতো, কুষ্টিয়াতে একদম টাউনে আমার বাড়িতে, একতলা বাড়িতে নিচে ড্রেনের মধ্যে ছোট ছোট মাছ চলে আসতো। কীভাবে আসতো? ছোট ছোট মাছ, এগুলো বাচ্চা, ওরা ওই পাড়ার জন্য উপরে এসে তার বাচ্চাগুলো এখানে আসে। এই সিস্টেম তো একসময় ছিল, একসময় তো আমাদের বাংলাদেশে আবার আসবে, মার খেতে খেতে আসবে, বুঝলেও এই সাধারণ মানুষ আমার কথা বোঝে না, সাধারণ মানুষও বুঝবে নিশ্চয়ই। কিন্তু এখানে আরেকটি বিষয় আমি যুক্ত করতে চাই আপনার কথার সাথে এনামুল হক, সেটা হচ্ছে কিশোরগঞ্জ চট্টগ্রাম মিঠামইনের যে সড়কটি আছে, সেটির কারণে অনেকে বলছে যে বন্যাটা গেলবার হলো এবং এবারও সেটা একটা আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টা আসলে আপনার পর্যবেক্ষণ? এইটা হলো কি, কিশোরগঞ্জ থেকে নিয়ে তোমার যে মিঠামইন, যে এই যে দীর্ঘ, এটা একটা দৃশ্যমান একটা মহাপ্রকল্প, দেখতেও সুন্দর, বেড়াতে যায় মানুষ। আমার প্রশ্ন হলো কয়টা ফোকর আছে? রাইট। হ্যাঁ, ফোকরের সবগুলো মিলিয়ে কত লম্বা ফোকর হয়? যদি আমি দেখি যে এখানে 300 মিটার আছে, এখানে 200 মিটার আছে, এখানে 100 মিটার আছে, 10টা আছে, সব মিলে যদি 3-4 কিলোমিটার ফোকর থাকে, তাহলে তেমন ব্যাপার হওয়ার কথা না। যেখানে আমাদের ভৈরবে সমস্ত পানি কিন্তু উপর থেকে আসে, পুরো হাওড় অঞ্চল ভৈরব দিয়ে পাস করে, ভৈরব সেতুর তলা দিয়ে পাস করে। সেখানে ভৈরবে কত দূর আছে? হাফ কিলোমিটার নাকি, এর বেশি হবে না, হাফ কিলোমিটার হতে পারে চওড়া। কিন্তু সেখানে যদি কোনো সময় বাধা সৃষ্টি হয়, তার ভৈরবে বাধা করছে। ওই লম্বা যে এতগুলো ফোকর আছে, ফোকর দিয়ে তো পানি বেরিয়ে যাচ্ছে। তো এটা আমরা ইঞ্জিনিয়ার হিসেবে আমরা যেটাকে বলি, যদি পানি আটকে যায় তাহলে এটাকে সাবক্রিটিক্যাল ফ্লো হয়। ফ্লো হলে জাম্প হয়, তলা দিয়ে এরকম একটা জাম্প হয়ে যায়, জাম্প হয়ে গিয়ে আবার এরকম করে। এটা কতগুলো টেকনিক্যাল ব্যাপার আছে, এই টেকনিক্যালি আসে না, কিন্তু দৃশ্যমান ভাবে আমরা বলতে পারি এত বড় একটা লম্বা বাদ দিয়েছে, সব পানি আটকায় দিচ্ছে, পানি আটকানোর জন্য পানি আসতে পারছে না, বলতে পারি। কিন্তু আমি টেকনিক্যাল পার্সন হিসাবে আমি একটা লেম্যানের মতো বলবো না। নিশ্চয়ই সেখানে, হ্যাঁ, আমি সেখানে বলবো যে যেমন মাহফুজ সঙ্গে কথা হচ্ছিল, সে বললো যে ভৈরবে এটা হতে পারে, ভৈরব সেতুতে এরকম একটা সমস্যা থাকতে পারে। তা আমি বললাম যে সেটা এমনি এমনি বললে তো হবে না, সেটা যথেষ্ট স্টাডি করে দেখতে হবে যে এখানে কোনো ক্রিটিক্যাল ফ্লো, সাবক্রিটিক্যাল ফ্লো আছে কি না, সেখানে জাম্প হয় কি না, আগের উচ্চতা, পানির উচ্চতার পরের উচ্চতার মধ্যে পার্থক্যটা কি, অনেক কিছু দেখার ব্যাপার আছে। বুঝলে, তো এটা টেকনিক্যালি দেখতে হবে, টেকনিক্যাল লোকের এভাবে। নিশ্চয়ই। মোহাম্মদ মাহফুজুর রহমান, আপনার কাছে আমরা একটু ফিরতে চাই। সেটা হচ্ছে, আমরা ফেনীর বন্যা দেখেছি, সিলেটের বন্যা দেখেছি, এবং এবারের কৃষকদের কাছে একটা আতঙ্ক বা ভয়ের বিষয় হচ্ছে যে আগাম বন্যাটা দেখে যে অতি বর্ষা তাহলে কি হবে। সেক্ষেত্রে নদী খনন আর খাল খনন নিয়ে একটা প্রশ্ন তাদের কাছে সবসময় আমরা দেখি যে এগুলো ঠিকভাবে ড্রেজিং করা হয় না, সেটা আসলে কতটা প্রভাব ফেলে? নদী এবং খাল দুইটাই ড্রেজিং আমাদের দরকার। এখন প্রশ্ন হলো যে ড্রেজিংটা আপনি কতটুকু করবেন। এখন 100 কিলোমিটার নদী, খাল, আমাদের প্রচুর খাল আছে, আবার খালগুলি একটা খালের সাথে আবার নদীর একটা সংযোগ আছে। অ্যাকচুয়ালি আপনি যদি ধরেন যে নদী, খাল, নদী, শাখা নদী, তারপরে খাল, এটা একটা সিস্টেম, ইন্টিগ্রেটেড সিস্টেম। এটা একটা আমাদের মানুষের যেরকম বডিতে রক্ত প্রবাহ হয়, এরকম কিন্তু আমাদের সিস্টেমটা। এখন ড্রেজিং অবশ্যই দরকার, কিন্তু প্রশ্ন হলো আমি তার থ্রু আউট দ্য ড্রেজিং করবো না। ড্রেজিংটা হইতে হবে ইন্টেলিজেন্ট ড্রেজিং, অর্থাৎ আমার নদীর যেখানে গিয়ে এটা আটকাচ্ছে আমি সেই জায়গাটা ড্রেজিং করবো। ড্রেজিংটা আমার হলো একটা সলিউশন, বাট তার চেয়েও বড় সলিউশন হলো যে জায়গাটায় আমার আটকাচ্ছে, কেন আটকাচ্ছে, আমাকে সেইভাবে স্টাডি করে আসতে হবে যে ড্রেজিং আসলে দরকার না সেখানে অন্য কিছু দরকার, আমাকে দেখতে হবে সেটাতে। আর
যেসব নদীতে দেখা যাচ্ছে যে পলি পরিমাণ বেশি আসে সেইখানে ড্রেজিং করতে গেলেও ড্রেজিংয়ের একটা ইন্টারভেল হয়তো 3 বছর পর বা 2 বছর পর ড্রেজিং করার প্রশ্ন আসবে তখন। তো ড্রেজিং তো খুব এক্সপেন্সিভ, তো শুধু ড্রেজিং করে আপনি পারবেন না, বাট আবার ড্রেজিং প্রয়োজনও আছে। কী কারণে আমি বলি, যেমন আমাদের যদি খালগুলি দেখেন এবং নদীগুলি দেখেন, তাহলে দেখা যাবে যে গত 30 থেকে 40 বছরে আপনি দেখবেন যে এগুলিতে কোনোটাতে প্রায় 10 ফিট, কোনোটাতে প্রায় 15 ফিট এরকম পরিমাণ পলি জমে গেছে। কিন্তু আমরা যখন ছোট ছিলাম, আমার মনে আছে গোমতী নদীতে আমি যখন সাঁতার কাটতে যেতাম, তখন সেখানে যে পরিমাণ ডেপথ ছিল এখন গেলে দেখা যায় সেই পরিমাণ ডেপথ নাই। হাওরেও কিন্তু আমার স্পষ্ট মনে আছে হাওরের যে পরিমাণ ডেপথ ছিল হাওরের নদীগুলিতে সেটা নাই। এখন সে যেখানে যেখানে নাই আমাকে সেখানে আসতে হবে। যেমন 2019 সালে আমি যখন মহাপরিচালক ছিলাম, দেখা গেল যে সুরমার পানি নামার একটা সমস্যা হচ্ছে। কুশিয়ারা পানিটা নেমে যাচ্ছে কিন্তু সুরমা নামছে না। কোথায় নামতেছে না? সেখানে গিয়ে ধনু নদীতে নামতেছে না। তখন আমি ধনুটাকে ড্রেজিং করাইলাম এবং ড্রেজিং করার পরবর্তী দেখা গেল যে আমি খুব সুফলটা পাইলাম, যে সুনামগঞ্জের পানিটা আমার খুব দ্রুত নেমে গেল। তো এই যে আপনাকে দেখতে হবে, প্ল্যানিংটা আসতে হবে ওইভাবে যে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যানিং দরকার হাওরকে নিয়ে। এবং শুধু হাওর না, হাওর এবং হাওরের রিভার সিস্টেম, খাল সিস্টেম, প্লাস আমার ওই ভৈরব ব্রিজ থেকে শুরু করে আমাকে ডাউনে যাইতে হবে। কারণ হাওরের পানিটা পুরো নামে মেঘনা দিয়ে। তো মেঘনার সাথে আবার কিন্তু আমার এই হাওরের উচ্চতা, আমি যেটা বললাম যে হাওরের উচ্চতা হলো জেনারেলি প্রায় 2 থেকে 3 মিটারের মতো হাইট ওই জায়গার পানি। তো সেখানে পানিটা কিন্তু ফ্লো হয় একটা স্লোপের মাধ্যমে। যদি স্লোপ না থাকে পানি ফ্লো হবে না। তাহলে আমার বে অফ বেঙ্গলের সেখানের সাথে আমার স্লোপটা কীরকম আছে, যদি সেই স্লোপ দেখা যায় যে কম থাকে, তাহলে সেই ক্ষেত্রে পানির ফ্লোটা কম হবে, ভেলোসিটি কম হবে। সেই ক্ষেত্রে আমাকে হয়তো উইডথ বাড়ানোর প্রশ্ন আসবে। যদি কম উইডথ জায়গা থাকে আমাকে বাড়াইতে হবে। তো সেইখানে যেমন ধরা যায় আমার ওল্ড ব্রহ্মপুত্র যে নদীটা আছে, আমি যদি ওল্ড ব্রহ্মপুত্রকে লাইভ করতে পারি এবং লাইভ করে যদি আমি প্যারালালি আমার এই ভৈরব ব্রিজের পাশাপাশি দেখা যাচ্ছে ব্রহ্মপুত্রের আরেকটা লুপ আছে, সেই লুপটাকে আমি অ্যাক্টিভ করতে পারি, সেগুলি স্টাডির প্রশ্ন। আমি বলছি না যে এক্ষুনি করেন, এইগুলিকে নজরে নিয়ে আমাদেরকে স্টাডি করা উচিত যে এই হাওর অঞ্চলের পানিটাকে দ্রুত কীভাবে নিষ্কাশন করানো যায়। এবং সেটা কিন্তু পসিবল। আমি এখনও বিশ্বাস করি ইট ইজ পসিবল, যদি সরকারিভাবে সেরকম একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান নিয়ে আগাতে পারে। আর ড্রেজিংয়ের ব্যাপারে আরেকটা কথা আমি বলি, মানুষের মধ্যে একটা বদ্ধ ধারণা ড্রেজিং মানেই বোধহয় সেখানে চুরি হচ্ছে। এটাকে আমার কাছে মনে হয় এটা কমপ্লিটলি একটা রং আইডিয়া মানুষের। আপনি ড্রেজিংয়ের কাজ করেন অথবা রিভার প্রোটেক্টিভ ওয়ার্ক কাজ করেন, কাজটা কোথায় করছেন? আপনি কাজটা করতে হয় পানির নিচে। আপনি যে জিনিসটা পানির নিচে আপনি দেখেন না, আপনি না দেখলেই মনে করছেন যে এটা বোধহয় নদীতে ফেলে দিচ্ছে। আর এটার কাজ তো হলো নদীতে ফেলা, যেমন একটা ব্লক বা একটা জিও ব্যাগ নদীতে ফেলা। আর ড্রেজিংটা হলো সেই ড্রেজিংটাকে, যেমন পানি উন্নয়ন বোর্ড যেটা করে, সেই ড্রেজ মেটেরিয়ালটাকে উপরে স্টক করে, ড্রেজ মেটেরিয়াল ম্যানেজমেন্ট বলে এটাকে, তাদের ধরা আছে। এবং সেই ম্যানেজমেন্টের যেটা করা হয়, ওই বালিটাকে আবার করে কি ডিসির মাধ্যমে একটা কমিটি আছে, কমিটি করে সেই বালিটাকে আবার তারা সেল করে বা অন্য পারপাসে ইউজ করে নিচ্ছে। এবং এখন তো আপনার কাছে এত সুন্দর সুন্দর যন্ত্র আছে যা আপনি জাস্ট উপর থেকে বসেই আপনি স্ক্যান করে ধরে ফেলতে পারবেন যে নদীর ডেপথ কী আছে, এবং তাই হচ্ছে এখন। তাহলে সেই ক্ষেত্রে তো আপনি আমরা যখন মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়াচ্ছে এবং মানুষকে একটা ভুল মেসেজ দিচ্ছে, সেই অভিযোগটা পুরোপুরি সত্য নয়। পুরোপুরি সত্য নয়। নিশ্চয়ই আপনারা থাকুন আমাদের সাথে। আরেকটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আমরা আবার আলোচনা নিয়ে ফিরবো আপনাদের সাথে। দর্শক, প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। আমন্ত্রণ আরও একবার প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আলোচনার বিষয় অল্প বর্ষণে জলাবদ্ধতা নিরসনের উপায়কে। আমরা তখন হাওড় নিয়ে কথা বলছিলাম, এবার একটু আমরা চট্টগ্রামের জলাবদ্ধতায় ফেরত যেতে চাই। চট্টগ্রামের জলাবদ্ধতা আসলে বলা হয় যে চীনের দুঃখ হুয়াংহু, আর চট্টগ্রামের দুঃখ হচ্ছে এই জলাবদ্ধতা। এবং অল্প বৃষ্টিতে আমরা দেখি সেখানে জলাবদ্ধ হয়ে যায় এবং জনজীবন বিপর্যস্ত হয়ে যায়। 5,000 কোটি টাকার একটা জলাবদ্ধতার মেগা প্রজেক্ট প্রায় 14,000 কোটি টাকায় গিয়ে ঠেকেছে। প্রায় 10 বছর ধরে সেই প্রকল্প এখনো চলমান। সমাধানের পথটা আসলে কোথায়? চট্টগ্রামের জলাবদ্ধতার কারণ হলো যে ওখানে ওই এলাকাটার প্রধান দুটো খাল, একটা হলো মহেশ খাল, একটা হলো চাকতাই খাল। এটা গিয়ে কর্ণফুলীতে পড়েছে। অ্যান্ড কর্ণফুলীতে জোয়ার ভাটা আছে, অর্থাৎ সবসময় যতই বৃষ্টি হোক, কম হোক আর বেশি হোক, সে সবসময় পানি গড়িয়ে নদীতে যেতে পারে না। ঠিক আছে, এখন সেখানে জলাবদ্ধতার আমরা প্রকল্প হয়েছে 5,000 কোটি টাকারটা 15,000 কোটি টাকা হয়েছে, 50,000 কোটি টাকাও হতে পারে। আমার কাছে আশ্চর্য হবার কিছু নাই। যদি এটাকে 3 বছরে না হয়ে 30 বছরে শেষ হয়, তাহলে 50,000 কোটি টাকা হতেই পারে। কিন্তু এই সমাধানটা যেটা জলাবদ্ধতা নিয়ে যত হইচই হয়, খুবই সহজ সমাধান ছিল আমার কাছে, আমার মতে। সেটা হলো যে পাম্প বসানো। মহেশখালীর যে মুখটা যেখানে আছে সেখানে খুব সরু এবং খুব তার যেখানে নদীতে পড়বে, এখানে যে একটা বড় কয়েকটা পাম্প বসিয়ে দেওয়া যেতে পারতো, তাহলে যখন নদীর পানি উঁচু আছে পাম্প দিয়ে বের করে দেওয়া যেত। ফিডার ক্যানালগুলো এখন আমরা ফিডার ক্যানালগুলোই আছে, ফিডার যে খালগুলো আছে ওগুলো কাটার তালেই আছি, ওই কাজেই আছি। ওই কাজে আমরা 30 বছর লাগালে 30 বছর ধরে এই সমস্যাটা থাকবে।
কিন্তু যদি পাম্পটা বসিয়ে দিত, সে 1 বছরে বা যখনই পাম্প বসা চালু হয়ে যেত ওখানে জলাবদ্ধতা থাকতো না। ফিডার খালগুলো পরে আমরা করতে পারতাম। নগর একটা ডেভেলপমেন্টের জন্য ফিডার খালগুলোকে সুন্দরভাবে করে নগরটাকে সুন্দরভাবে সেট করা যেতে পারতো, অনেক কিছু করা যেতে পারতো। সবার আগে দরকার হলো পাম্প বসানো। আমি ঠিক সঠিক জানি না পাম্প বসিয়েছে কিনা, আমার জানা মতে স্লুইস গেট তো সমাধান নয়, স্লুইস গেট আরও ছোট করে দিচ্ছে। স্লুইস গেট তো সমাধান নয়, স্লুইস গেট দিয়ে তো যাবে পানিটা, যখন নর্মালি পানি গড়িয়ে যাবে, যখন নদীর পানি কম থাকবে তখন স্লুইস গেট দিয়ে যাবে। কিন্তু পাম্প যখন নদীতে পানি উঁচু থাকবে, স্লুইস গেট বন্ধ হয়ে থাকবে, তখন নদীর পানি ভেতরে না ঢুকবে না, কিন্তু ভেতরেও পানি আছে, ওটা পাম্প দিয়ে বের করতে হবে, বুঝছো? তো এই জিনিসটা কি বলে, এটা হচ্ছে না। এখন অনেক বড় বড় মাথা কাজ করছে, বহু হাজার কোটি টাকার কনসালটেন্ট আছে। হ্যাঁ, আমি আগে বলেছি কিনা মনে নেই, কারণ আমি এই কথাগুলো বললেও কেউ শোনে না আমার কথা, বুঝছো? সেই জন্য আমি কোনো মাথা ব্যথা করি না। তোমাকে তুমি প্রশ্ন করলে তাই বললাম। হ্যাঁ, কিন্তু সেটা তো আসলে সেখানকার স্থানীয় জনগণের জন্য একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মানে কি জনগণের চিন্তা যারা আছে, কর্তা ব্যক্তি, তারা কি চিন্তা করছে না? প্রত্যেকটা জনগণের বাড়িতে 10 জনের মধ্যে একজন আছে ঠিকাদার, সে বেনিফিট পায়, বুঝছো? এরা চট্টগ্রামে যত হইচই করে, বহু লোক আছে এই যে হইচইকারীদের ভিতরে, তারা হলো বেনিফিশিয়ারি। তো হবে কেমন করে? তুমি যখন দায়িত্বে থাকবা, তুমি তো দেশের দায়িত্বে যারা থাকবে, তারা দেশের অর্থনীতির দায়িত্বে যারা থাকবে, তারা এটাকে যাতে 5,000 কোটি টাকার প্রজেক্টটা 50,000 কোটি টাকা না হয়, সেই জন্য সে এই কাজটা করবে, যে আগে সমস্যাটা সমাধান করবে। কিন্তু যদি আমি চাই যে না আমিও বেনিফিটেড হব, তাহলে আমি তো চাইবো এটা আরও 50 বছর লাগুক, আসল কাজটা না হোক। সেক্ষেত্রে জনদুর্ভোগটা আসলে দীর্ঘায়িত হবে। ধন্যবাদ আপনাকে মোহাম্মদ মাহফুজুর রহমান। আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চট্টগ্রাম জলবদ্ধতা প্রসঙ্গে, সেটি একটা মেগা প্রজেক্ট যেটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সেটি বাস্তবায়ন করছে। সেখানে দীর্ঘদিন ধরে এই প্রজেক্টটা চলে আসে। তিনি যেমনটি বলছিলেন যে আসলে যেভাবে প্রজেক্টটা আগানোর কথা সেভাবে আগাচ্ছে না। সেখানে হয়তো যারা কনসালটেন্ট আছে, যারা বা ফিজিবিলিটি স্টাডি করেছে, তারাই হয়তো বা সেটা কীভাবে করেছে তারাই ভালো করে জানে সেই নিরসনে, কিন্তু দীর্ঘায়িত হচ্ছে। দিন শেষে মানুষের ভোগান্তি বাড়ছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে প্রতিমন্ত্রী এবার সেখানে ভিজিটে গেলেন, গিয়ে বললেন যে চট্টগ্রামে কোথাও কোনো জলাবদ্ধতা হয়নি, যেটুকু হয়েছে গণমাধ্যমে সেটা ভুলভাবে উপস্থাপন হয়েছে। আসলে জানি না তিনি কিভাবে কথাটি বলেছে, কোন সূত্র থেকে, কি তারপরে মানুষের তো ভোগান্তি হচ্ছে। আপনিও তো সেই পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক ছিলেন, কর্ণফুলী নদীর আচরণ সম্পর্কে নিশ্চয়ই আপনি জানেন, জোয়ার ভাটার সাথে সম্পর্কিত যিনি যেটা বললেন, সেই ব্যবস্থাপনাটা আসলে কি সঠিকভাবে হচ্ছে না, নাকি এইখানে আমি যদি বলি যে চট্টগ্রামটা আসলে হওয়া উচিত ছিল বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা শহর। চট্টগ্রাম যদি দেখেন, শুধু একদিকে পাহাড় আর 3 দিকে সাগর এবং নদী। তাই এইরকম একটা ভূপ্রকৃতি কিন্তু পৃথিবীতে খুব কম দেশে আছে। আপনি যদি 30-35 বছর আগের থেকে দেখেন, চট্টগ্রামের জলাবদ্ধতা ছিল, বিশেষ করে বদ্দারহাট, মুরাদপুর, হ্যাঁ, এই এলাকাটা এবং প্রবর্তকের মোড়টা, এখানে কিন্তু জলাবদ্ধতা ছিল। এখন প্রশ্ন হলো যে জলাবদ্ধতা দিন দিন বাড়ছে, কিন্তু সেই পরিমাণ বৃষ্টি হচ্ছে না, কম বৃষ্টিতেই বাড়ছে। তাহলে তো নিশ্চয়ই এটা বোঝা যাচ্ছে যে এটা মানব সৃষ্টি। আপনার যেটা ছিল তার চাইতে বেশি হচ্ছে এবং কম বৃষ্টিতে হচ্ছে, তাহলে ডেফিনেটলি সেখানে আমরাই করাচ্ছি সেটা। এখন কিভাবে করাচ্ছি? চট্টগ্রামের যে উন্নয়নটা যদি আপনি দেখেন, আমরা উন্নয়ন করলাম, খুলশিকে উন্নয়ন করতে গেলাম, খুব সুন্দর সিটি করব। আমি খুলশিতে পাহাড় কেটে বাড়ি বানাইলাম, আমার তো তারপরে আমি রাস্তাটা করলাম, এই যে বড় হাইওয়েটা করলাম। এখন হাইওয়েটা করার সময় আমি চিন্তা করলাম না যে আমার ড্রেনিংটা ছিল তখন আগে টোটাল এলাকা নিয়ে ড্রেন হইতো। আমি যখন একটা হাইওয়ে করলাম তখন কোন কোন জায়গা দিয়ে আমার ড্রেন হচ্ছে পানি, আমি সেই সমীক্ষা করেছি কিনা। অ্যাকচুয়ালি চট্টগ্রামের যে ফিজিবিলিটি স্টাডিটা আপনারা 2018 সালে যে প্রজেক্টটা নেওয়া হয়েছে, আমার কাছে মনে হয়েছে সেই ফিজিবিলিটি স্টাডিটা প্রপারলি হয়নি। কারণ এত দ্রুত সেই প্রজেক্টটা পাস করানো হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এখন প্রশ্ন হলো, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ পানি সম্পদ ব্যবস্থাপনায় তাদের কোনো অভিজ্ঞতা নেই। তারা ওই ধরনের কোনো প্রজেক্ট করে নাই, তাদের কোনো মনিটরিংয়ের ক্যাপাসিটি নেই। তো যাদের কোনো অভিজ্ঞতা নেই সে সম্পর্কে, যাদের মনিটরিংয়ের ক্যাপাসিটি নেই, তারা একটা প্রজেক্ট তৈরি করলো, প্রপার স্টাডি আমার কাছে মনে হয়, জানি না কতটুকু করেছে, যদি দেখা যায় তাহলে আমার কাছে মনে হয় যে সেইভাবে আসে নাই। চট্টগ্রামের 76টা খাল আপনি স্টাডি সব করে এসে 34টা করলেন, বাকিগুলি কি বাদ দিয়ে দিব? সুযোগ নেই। আচ্ছা, রাস্তা করলাম, আমি খুব সুন্দর সুন্দর রাস্তা করলাম, কিন্তু রাস্তার মধ্যে ওপেনিং রাখলাম না। কারণ রাস্তা যখনই করলাম তখন আমার যে ন্যাচারাল স্লোপ ছিল, স্লোপটাকে আমি ডিস্টার্ব করলাম। ডিস্টার্ব করে আমি একটা লেভেলে নিয়ে আসলাম রোডটাকে। যখনই লেভেলে নিয়ে আসলাম তখন পানি আগে থ্রু আউট ধরেন এইটুকু জায়গা দিয়ে 5 কিলোমিটার জায়গা দিয়ে প্রবাহিত হতো, এখন এটা গিয়ে প্রবাহিত হচ্ছে হয়তো 1/2 কিলোমিটার জায়গায়। তো পানি তো উপচে উঠবেই। এই যে প্রবর্তকের মোড়ে অল্প একটু বৃষ্টি হলে এটাতে বিরাট পানি হয়ে গেল।
এটা তো হবে, এই হওয়াটাই স্বাভাবিক। তো এখন এইভাবে যে হচ্ছে, আগ্রাবাদে গেলে আপনি আগ্রাবাদেও পাবেন। এখন মনে হয়েছে চট্টগ্রাম পুরো সিটিটা আমার কাছে মনে হচ্ছে একটা জলাবদ্ধতা শহর হয়ে গেল। তো এখন প্রশ্ন হলো যেটা সমাধান কি সম্ভব না, এবং ইজি সমাধান সম্ভব, যেটা উনিও বলেছেন। এবং আগ্রাবাদের কথা বলছেন, চকবাজার কিছু জায়গায় কিন্তু বৃষ্টি ছাড়াও কিন্তু জলাবদ্ধতা হয়, ভাটার জোয়ার একটা হলে জোয়ার ভাটাতে এটা হলো যে আমি তো বললাম যে কর্ণফুলী নদী এবং সাগর যেখানে আছে, আমাদের এখানে ফ্লাডটা হলো সেমি ডেরাল আর টাইড, অর্থাৎ দিনে 2 বার উঁচু হবে, 2 বার নিচু হবে, অর্থাৎ 6 ঘন্টা পর পর 6 ঘন্টা পর পর আমি একবার লো ওয়াটার, একবার হাই ওয়াটার। এখন আগে যেটা হয়তো কি ন্যাচারালি যখন ছিল, একদিকে সাগর, হারিশহরের দিকে সাগর ছিল আর এদিকে কর্ণফুলী নদী ছিল, আমার চাকতাই খাল থেকে এবং অন্যান্য খালগুলি দিয়ে ভাটার সময় পানি চলে যেত, আবার জোয়ারের সময় পানিটা হাই হলে তখন একটু স্ট্যাগনেন্ট হতো, তখন হয়তো। কিন্তু প্রশ্ন হলো, আমি যদি চট্টগ্রামের উন্নয়নটা এভাবে করি যে আমি জনবসতি কোন জায়গায় করব, আমাকে সেই ভালো জায়গাগুলিকে সিলেক্ট করতে হবে যেগুলি হাইল্যান্ড, প্রয়োজন ওই জায়গায় আরও উঁচু করে আমি সেখানে এস্টাবলিশমেন্টগুলি তৈরি করব। আর যেটা আমার লোল্যান্ড ছিল, আমি সেই লোল্যান্ডটাকে লোল্যান্ডে রাখতে হবে। এখন দেখা গেল যে না, আমি সেটাকে রাখছি না, আমি সেটাকে ভরাট করে ফেলতেছি, প্রপারলি করছি না, প্রপার সেকশনে করছি না। এখন খাল আপনার 34টা খনন করেন না, 76টা করেন, খালটা ছিল হয়তো দেখা গেল এখানে 200 মিটার, আমি এখন এটা দাঁড়াইছে এসে আমার 40 মিটার। এই 40 মিটারকে আমি যতই সুন্দর করি না কেন, আমার তো 200 মিটারের পানি সেখানে যাচ্ছে আমার না। কথা যেটা বলছিলে সেটা বলো। তো সেটা যাচ্ছে না। তো এখন সেটা যদি না যায়, আমি যদি খালগুলিকে তার পুরনো সেকশন না আনতে পারি, আমি যদি যেখানে সেখানে জনবসতি করি, যেমন চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটি করতেছে কি এইখানে একটা হাউজিং করতেছে, ওখানে একটা হাউজিং করতেছে, আমি লোল্যান্ডে হাউজিং করতে যাব কেন? চট্টগ্রামটাকে আমি এমনভাবে সাজাবো যে যেখানে লোল্যান্ড ছিল ন্যাচারালি থাকবে, আর যেখানে উঁচু জায়গা আমি সেখানে হাউজিং করব। আমি ডেভেলপমেন্টটা ওইভাবে সাজাবো যাতে আমার ওই বর্ষার সময় বর্ষার পানি চলে যাবে, আমার জোয়ারে যেটুকু আসবে সেটুকুতে পানি স্ট্যাগনেন্ট থাকবে, আবার ভাটার সময় পানি নেমে যাবে। এবং এটা তো ন্যাচারালি ছিল, সেই নেচারটাকে আমি নষ্ট করে ফেললাম। এখন নেচারটাকে আমি নষ্ট জায়গা না করে আমি রিভাইভ করতে পারি, রিভাইভ করতে পারলে তো আমার দ্বারা অনেকটা এটা কমানো সম্ভব। কিন্তু আমি তো সেখানে যাচ্ছি না। এই প্রজেক্টগুলি যেগুলি বললেন, এগুলি তো খাল কাটা বা রেগুলেটর নির্মাণ করে, এগুলি আমার তো এত অবকাঠামোর নির্মাণের দরকারও লাগে না। আমি বরঞ্চ কিছু কিছু খালকে আমি যদি হালিশহর থেকে শুরু করে একবারে কর্ণফুলী পর্যন্ত ওপেন করে দেই, আমার কাছে মনে হয় যে সেখান থেকে পানি আরও দ্রুত নেমে যাবে, কারণ সে জোয়ার ভাটাটাকে পুরোটাকে সময় পাবে সে এখানে। তো আমি তো 2 পাশ দিয়ে পুরোটা ওপেন করা হচ্ছিল আমাকে, তা না করে আমি করতেছি বারবার এটাকে বদ্ধ করতেছি। এখন বদ্ধ যখন করবো, যেটা বললেন যে এত যদি সম্পূর্ণই বদ্ধ করে ফেলেন আপনি, তখন আপনাকে পাম্পিংয়ের প্রশ্ন আসবে, তো পাম্পিংও পারবেন না। চট্টগ্রামের যে পরিমাণ বৃষ্টি হয় এবং যে পরিমাণ পানি জমে, সেটাকে আপনি পাম্প করতে গেলেও তো আপনাকে হিউজ পাম্পিংয়ের প্রশ্ন, যেটা কস্ট ইফেক্টিভ হবেও না। তাহলে আপনাকে কি করতে হবে? ওই ন্যাচারাল ওপেনিংগুলি আগের মতো সব বৃদ্ধি করতে হবে, আপনাকে ভাঙতে হবে। এখন আপনি যদি ভাঙতে না চান, তাহলে তো আপনি জলাবদ্ধতা নিরসন করতে পারবেন না। সেই ভেঙে এটাকে সে পুরনো 50 বছর আগের চট্টগ্রাম যা ছিল, আমাকে সেই পরিমাণ ওপেনিং নিতে হয়। আমি বলি না যে সেই পরিমাণ আপনাকে বাড়িঘর সব ভেঙে ফেলতে হবে, কিন্তু যেখানে যেখানে এনক্রোচমেন্ট হয়েছে, বেদখল হয়েছে, সেটাকে উদ্ধার করতেই হবে আমাকে। সেইটাকে উদ্ধার করে চট্টগ্রামের সেই অবস্থায় নিয়ে আসতে পারলে এখনও চট্টগ্রামকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর বানানো সম্ভব। নিশ্চয়ই সেই বেদখলটা যদি আগের অবস্থানে ফিরিয়ে আনা না যায়, যত উন্নয়ন করুন, যত উন্নয়ন করুন না কেন, এখানে আসবে না। হ্যাঁ কিছু এখানে চট্টগ্রামের যে খাল ওপেনিংয়ের যে প্রশ্নটা, ব্যাপার হচ্ছে কি, এগুলো মৌজা ম্যাপে স্বীকৃত খাল কম আছে, এক্স্যাক্টলি, বুঝলে? অতএব তুমি খাল, তুমি বললে যে এটা খাল আছে, ও তো জায়গা বলে যে আমার জমি আছে, বুঝলে? তো সেখানে তোমাকে যেটা আমি বললাম, এখন জরি বিভ্রাটের যে বিষয়, না 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 জরি বিপাট, এটাকে একর করতে হবে, একর করেই খাল হোক, একর করেই খাল হোক, কিন্তু এই পাম্প লাগাতেই হবে, কারণ একটা টাইম পিরিয়ডে 2 বার এটা ওঠানামা করে, সেই যখন ওঠানামা করে তখন পাম্প দিতেই হবে। পাম্প না দিয়ে তুমি পারবে না। পাম্প তুমি ঢাকা সিটিতে দিচ্ছ, তুমি কতগুলো রেগুলেটর আছে, প্রত্যেকটা পাম্প আছে, তুমি ওখানে পাম্প বসাবো না কেন? এখানে তো সেই সমস্যা নাই, এখানে তো পাম্পটা দিয়ে তুমি পাম্পগুলো দাঁড়িয়ে আছে, কতটুকু কাজে লাগে? নিশ্চয়ই আসলে যে উন্নয়ন প্রকল্পগুলো নেওয়া হচ্ছে, সেখানে যদি সদিচ্ছার অভাব থাকে এবং সেই সাথে যদি প্রযুক্তির মিশেল ঘটানো যায়, তাহলে হয়তো আসলে অল্প বর্ষণে যে জলাবদ্ধতা, সে নিরসনের পথ নিশ্চয়ই খুলে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই আজকে প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠানে এসে আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। ধন্যবাদ দর্শক, শেষ করছি প্রযুক্তি বাংলাদেশের আজকের আয়োজন। বিবিসির সঙ্গে থাকুন।